শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো। এখন আমরা শুরু করব প্রচেষ্টা সংগঠিত একটি প্রয়াসের ভূগোল ক্লাসের একটি শ্রেণী পাঠ। তার আগে আমরা সাহিত্যের একটি ছোট্ট পাঠে চলে যাই। আমরা সকলে বঙ্কিমচন্দ্রের নাম শুনেছি, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি আর বাংলা সাহিত্যকে হাঁটতে শিখিয়েছিলেন। সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস আমাদের অনেকেরই জানা। সেই কপালকুণ্ডলা উপন্যাসে দেখা যায় প্রথম পরিচ্ছদে একটা অংশ সাগর সঙ্গম। সেখানে আর তীর্থযাত্রী সহ এক নৌকো গঙ্গাসাগরে যায়। গঙ্গাসাগরে যাওয়ার পর সেই নৌকো যখন ফিরে আসে, সেই নৌকো ফিরে আসার সময় উচ্ছটিকায় অর্থাৎ কুয়াশায় চারিদিক দিকভ্রান্ত হয়ে পথ ভুল করে ফেলে। এই নৌকোতে থাকে অনেক যাত্রী। সেই যাত্রীর মধ্যে থাকে নবযুবক এবং বৃদ্ধ। স্বাভাবিকভাবে পথ হারানো নৌকোটির যখন অন্য পথে চলে যায়, যাত্রীদের একটা ভয়ের কারণ হয়ে থাকে। গল্পে দেখা যায় সেই পূর্ণার্থী যিনি তীর্থের উদ্দেশ্যে আর গঙ্গাসাগরে গিয়েছিলেন, সেই বৃদ্ধ ভয়ে আতঙ্কে ভীত হতে থাকে। এইরকম পরিস্থিতিতে সেই নবযুবক সবাইকে আশ্বস্ত করে, এমনকি বৃদ্ধকে। তিনি বলেন যে আমি তীর্থযাত্রা শুধু নয়, আমি এসেছি সমুদ্র দর্শনে। তার স্বাভাবিক উক্তিতেই ফুটে আসে সেই সমুদ্রের সুন্দর দৃশ্য। তিনি বলেন, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। এই উক্তি সমুদ্র সম্পর্কে। সেই সঙ্গে সেই সুন্দর সমুদ্র দর্শনে নবকুমার অর্থাৎ এই নব্য যুবকটির মনে আনন্দে প্রফুল্লিত হয়। তিনি আরো গেলেন কালিদাসের রঘুবংশের সেই শ্লোক, যখন আর সীতাকে রাবণ বধের পর সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসছেন, আর সেই সমুদ্র দর্শন পুষ্পক রথে চড়ে সমুদ্রের এক সৌন্দর্য আর তিনি দেখাচ্ছেন। সেই সৌন্দর্য কালিদাস যেভাবে ব্যাখ্যা করেছেন তার শ্লোকে, সেই শ্লোক নবকুমার আউড়ে ফেললেন। দুরাধরস চক্র নিবশ্চ তন্নি তমাল তারে বনরাজিলা আভাতি বেড়া রমনাম্বুরাশে ধারাধরণী মধ্যে কলম। অর্থাৎ ওই দূরে দেখা যায় সমুদ্র বাড়ি নীল এবং তমাল বর্ণের চারিদিক আবৃত, চক্র সদৃশ আবৃত, এবং ক্ষীণ তটভূমি দেখা যায়। সেই ক্ষীণ তটভূমি অবিচ্ছিন্নভাবে চিত্রিত হয়ে শোভা পাচ্ছে। অর্থাৎ এই যে নৈসর্গিক সৌন্দর্য কালিদাস দেখালেন, এই দীর্ঘকাল ধরে এইরকম ভাবে সমুদ্রকে কেন্দ্র করে কাব্য ভাষা তৈরি হয়েছে। তাহলে আমরা দেখলাম সমুদ্রের একটা বিশেষ চরিত্র হলো সৌন্দর্য। সেই সৌন্দর্য মানুষের মনে আর সৌন্দর্য বোধ তৈরি করে। সেই সৌন্দর্য বোধ থেকে যুগে যুগে সময়ে কালে আর সাহিত্য ভাষা তৈরি হয়। কখনো সমুদ্রের তরঙ্গকে কেন্দ্র করে সমুদ্রের
বালু কাঁকড়াকে কেন্দ্র করে বিভিন্ন ভাষা তৈরি হয় এবং সেই সমুদ্রকে আর তৈরি করে বিভিন্ন লেখকরা, বিভিন্ন কবি তাদের চিত্ত ভাষা তৈরি করেন। সেই আমরাও আজকে একটি সমুদ্রের পাঠ নেব, যেখানে ভৌগোলিক চরিত্র রয়েছে সমুদ্রের। যেমন একটা সৌন্দর্য চিত্র দিলাম সমুদ্রের, সেইরূপ একটি ভৌগোলিক চরিত্র সমুদ্রের হলো সমুদ্র স্রোত। আজকে আমাদের পাঠ সমুদ্র স্রোত এবং সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। তাহলে আমরা দশম শ্রেণীর পাঠে সমুদ্র স্রোতের এই অংশটা বায়ুমণ্ডল অধ্যায়ের অন্তর্গত। তাহলে বায়ুমণ্ডল এই অধ্যায়টি বিশেষভাবে ভূগোলে এসেছে কিভাবে না, আমাদের পৃথিবী পৃষ্ঠে যে 71.8% জলভাগ রয়েছে, সেই জলভাগের সমস্ত অংশটাই বায়ুমণ্ডলের অন্তর্গত। পৃথিবীর সমগ্র অংশকে আমাদের ভূগোলের অধ্যয়নের জন্য বিভিন্ন মণ্ডলে বিভক্ত করে থাকি। সেই মণ্ডলগুলো ইংরেজি শব্দ হচ্ছে স্ফিয়ার, স্ফিয়ার। স্ফিয়ার কথাটির অর্থ হলো ক্রিয়াশীল অঞ্চল। এটি একটি ল্যাটিন শব্দ স্ফিয়ারা থেকে এসেছে, যার অর্থ হলো ক্রিয়াশীল অঞ্চল। যেমন হাইড্রোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল, সেখানে পৃথিবীর সমগ্র জলভাগের বিবরণ দেওয়া হয়। লিথোস্ফিয়ার অর্থাৎ শিলামণ্ডল, সেখানে শিলা সংক্রান্ত বিভিন্ন বিবরণ দেওয়া হয়। এছাড়া রয়েছে জীবমণ্ডল, সেখানে জীবের বিভিন্ন রকম বিবরণ দেওয়া হয়। আবার রয়েছে অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল, সেখানে আর আমাদের এই বায়ু সংক্রান্ত বিভিন্ন আলোচনা করা হয়। তো আমরা এই বায়ুমণ্ডলের অন্তর্গত সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সম্পর্কে আমরা এখন আলোকপাত করব। আমরা প্রথমে সমুদ্র স্রোত বলতে কি বুঝি, এটা আমরা অনেকেই সমুদ্র স্রোত বলতে সমুদ্র তরঙ্গকে মনে করতে পারি, কিন্তু সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত এক নয়। সমুদ্র তরঙ্গ অর্থাৎ সি ওয়েভ হচ্ছে সমুদ্রের ঢেউ, আর সি ওয়েভ সমুদ্রের ঢেউগুলো আর তটভূমিতে আছড়ে পড়ে, অর্থাৎ উলম্বভাবে সমুদ্রের যখন সঞ্চালন হয় সমুদ্র জলে, সেই সমুদ্র জলে উলম্ব সঞ্চালন হলো সমুদ্রের তরঙ্গ। কিন্তু সমুদ্রের জল যখন হরাইজন্টালি অর্থাৎ এরকম অনুভূমিকভাবে যখন সঞ্চালিত হয় এক স্থান থেকে অন্য স্থানে, তখন তাকে বলা হয় ওশান কারেন্ট বা সমুদ্র স্রোত। তাহলে এখন সমুদ্র স্রোতের একটা ডেফিনেশন তৈরি করা। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন গতি, সমুদ্র জলের লবণতা, সমুদ্র জলের উষ্ণতা প্রভৃতির তারতম্য বা পার্থক্য জনিত কারণে সমুদ্রের জলরাশি যখন এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিকভাবে প্রবাহিত হয়, তখন তাকে আমরা সমুদ্র স্রোত বলতে পারি। সমুদ্রের যে বৃহৎ জলরাশি রয়েছে তার 10% মতো অংশ এই সমুদ্র স্রোতের সঙ্গে সংযুক্ত। এই সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ যে এক নয়, আমরা সেটা আগেই বলেছি। তাহলে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের সঙ্গে কিছু আমরা পার্থক্য দেখতে পাবো। তরঙ্গ প্রধানত উলম্বভাবে অর্থাৎ উপর থেকে নিচে ভার্টিক্যালি সঞ্চালিত। সমুদ্র স্রোত
অনুভূমিকভাবে সঞ্চালিত হয় এবং সমুদ্র স্রোত তটভূমির উপরে অথবা সমুদ্র উপকূলীয় অঞ্চলে ভূমিরূপ সৃষ্টিতে সেইভাবে কোনো প্রভাব সৃষ্টি করে না, কিন্তু সমুদ্র তরঙ্গ তার ক্ষয় এবং সঞ্চয় কার্যের প্রভাবে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে, যেমন জিও, খিলান, সৈকত ভূমি, এইরকম ক্ষয় এবং সঞ্চয় প্রভাবে বিভিন্ন ভূমিরূপ তৈরি করে। কিন্তু সমুদ্র স্রোত কোনো একটা অঞ্চলের পাশ দিয়ে যদি প্রবাহিত হয় তাহলে সেই জলবায়ুকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে থাকে, কিন্তু সমুদ্র তরঙ্গ সেইভাবে বিশেষ কোনো ভূমিকা পালন করে না। এরপর আমরা সমুদ্র স্রোতে সপ্তসূত্র একটা তৈরি করে ফেলি, তাহলে সমুদ্র স্রোত সম্পর্কে আমরা সহজেই বুঝে নিতে পারব। আমরা সমুদ্র স্রোতের সপ্তসূত্রগুলোর কয়েকটি পয়েন্ট বেছে নিই, সেই পয়েন্টগুলো তারপরে বিশ্লেষণে যাব। আমরা তাহলে সমুদ্র স্রোতের সপ্তসূত্র তৈরি করে ফেলি। প্রথমেই উষ্ণতা। সমুদ্র স্রোতে গড় উষ্ণতা সব জায়গায় সমান নয়, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরুর দিকে যাব, স্থলভাগের ক্ষেত্রেও জলভাগের মধ্যেও একই রকমই অবস্থা প্রায় পরিলক্ষিত হয়, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা বেশি এবং মেরুর দিকে যত যাওয়া যায় তত কম। এছাড়াও স্থানভেদে কিছু ব্যতিক্রমীয় ঘটনা ঘটতে পারে। এই অনুসারে দুটো ধরনের স্রোত পাবো, একটা উষ্ণ স্রোত আর একটা হলো শীতল স্রোত। উষ্ণ স্রোতের প্রকৃতি, এই উষ্ণ স্রোতগুলি হালকা, তাই উপরিভাগে অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে এই স্রোত প্রবাহিত হয়, এবং শীতল স্রোত ভারী হওয়ার জন্য এগুলো অন্তঃস্রোত রূপে অর্থাৎ একটুকু গভীরে এই স্রোতগুলো প্রবাহিত হয়। এরকম স্রোত প্রশান্ত মহাসাগরে রয়েছে। এখানে এই যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে, এই স্রোতগুলো শীতল স্রোত, অর্থাৎ এখানে একটা স্রোত রয়েছে হাম্বল স্রোত, এই স্রোতটি শীতল স্রোত। এটা কুমির স্রোত, এটিও শীতল স্রোত। এইরকম উষ্ণ স্রোত এই অংশগুলি দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই স্রোতটি হল উত্তর নিরক্ষীয় স্রোত, এই স্রোতটি উষ্ণ স্রোত। তাহলে আমরা দেখলাম সমুদ্র স্রোতের উষ্ণতার একটি বিশেষ গুণ, আরেকটি হল গভীরতা। গভীরতা এক্ষেত্রেও দুটো পার্ট, একটা উপরের অংশ, একটা নিচের অংশ। উপরে অর্থাৎ 300 মিটারের উপরের অংশে জল স্বাভাবিকভাবে সমুদ্রের যে স্রোত, সেই সমুদ্রের স্রোত উষ্ণ হয়, এবং 300 মিটার থেকে আরো নিচে প্রায় 1000 মিটারের মধ্যে এই স্রোত শীতল হয়। অর্থাৎ এই দুটির সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে, অর্থাৎ উষ্ণতা এবং গভীরতা এই দুটির সম্পর্ক রয়েছে। অর্থাৎ উষ্ণ স্রোত পৃষ্ঠ স্রোত রূপে প্রবাহিত হয় এবং শীতল স্রোত অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। এরপর আসছে স্থায়িত্ব। স্থায়িত্ব মানে একটি সমুদ্র স্রোত কিভাবে সেই সমুদ্রে প্রবাহিত হয় তার স্থায়িত্ব কত। অর্থাৎ যে স্রোতগুলি নির্দিষ্ট ঋতুর
সময়কালে প্রবাহিত হয় বা একটা নির্দিষ্ট ঋতু ভিত্তিতে তার দিক পরিবর্তন করে, সেগুলো ঋতুভিত্তিক স্রোত। যেমন ভারত মহাসাগরে এইরকম স্রোত রয়েছে, মৌসুমী স্রোত। আরেকটি স্রোত হল স্থায়ী স্রোত, অর্থাৎ নিয়মিত এবং নির্দিষ্টভাবে যে স্রোত প্রবাহিত হয় সেই স্রোতগুলো স্থায়ী স্রোত হিসাবে ধরা যেতে পারে। যেমন এখানে আমরা উত্তর নিরক্ষীয় স্রোতের কথা বলতে পারি, আমরণ স্রোতের পূর্ব স্রোতের কথা বলতে পারি। এই স্রোতগুলো স্থায়ী স্রোত। এছাড়াও আরেকটা স্রোত রয়েছে, সেটা হচ্ছে অস্থায়ী স্রোত। যেমন দক্ষিণ আমেরিকা পেরু চিলি উপকূলে দক্ষিণমুখী একটা স্রোতের সৃষ্টি হয়, যার নাম হলো এল নিনো। এই এল নিনো স্রোতটি একটি অস্থায়ী স্রোতের নমুনা। তাহলে আমরা উষ্ণতা পেলাম, গভীরতা পেলাম, স্থায়িত্ব পেলাম। এরপরে গতি বিক্ষেপ, এটা একটি সমুদ্র স্রোতের উল্লেখযোগ্য গুণাবলীর মধ্যে পড়ে। গতি বিক্ষেপ, এই গতি বিক্ষেপ মানে একটা সমুদ্রের জল আরেকটা স্থানে যখন প্রবাহিত হয় অনুভূমিকভাবে, তখন সোজাসুজিভাবে প্রবাহিত হয় না। কেন না, এর জন্য রয়েছে পৃথিবীর আবর্তন গতিজনিত দিক বিক্ষেপক বল। অর্থাৎ সমুদ্রের স্রোত, এই প্রবহমান শক্তিটি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়ার সময় সোজাসুজিভাবে প্রবাহিত হয় না। কিরকম ভাবে প্রবাহিত হয়? একটু বেগে, অর্থাৎ উত্তর গোলার্ধের ক্ষেত্রে যখন প্রবাহিত হয় তখন ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এই ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রথম তার আগে কোরিওলিস এই বলটি উদ্ভাবন করে, কিন্তু পরবর্তীকালে আরো গাণিতিকভাবে বিশ্লেষণ করে এর দিককে সঠিকভাবে পরিচালনা করার জন্য, সঠিকভাবে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটাকে উপস্থাপন করেন। তাই দিক বিক্ষেপ একটি সূত্রের মধ্যে পড়ে। এরপরে নামকরণ, স্রোতগুলোকে আমরা যদি চিনতে চাই তারও একটা বিশিষ্ট নাম আছে। সমুদ্র স্রোত বায়ু দ্বারা প্রভাবিত হলেও বায়ুর মতো এর নামকরণ হয় না। যেমন আমরা বায়ু ক্ষেত্রে বলি আর দক্ষিণাবর্ত, অর্থাৎ দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে, কিন্তু সমুদ্র স্রোতের ক্ষেত্রে নামকরণ কিরকম হয়? যে স্থানের উপর দিয়ে প্রবাহিত হয়। যেমন এখানে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে প্রবাহিত হয়েছে পূর্ব অস্ট্রেলীয় স্রোত, অর্থাৎ যে স্থানের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে পেরুর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে পেরু স্রোত, এইরকম নামকরণ করা হয়। এরপরে আসছে গতি। সমুদ্র স্রোতের ক্ষেত্রে বায়ু দ্বারা সমুদ্র স্রোত প্রবাহিত হয়ে গতি সঞ্চালিত হয়, কিন্তু বায়ুর মতো এর গতি থাকে না। ঘন্টায় 2 থেকে 8 কিমি বেগে কি 10 কিমি বেগে এরকম সব গতিতে, অর্থাৎ ধীর গতিতে প্রবাহিত হয়, অর্থাৎ বায়ু প্রবাহের মতো তীব্র গতিবেগ সম্পন্ন হয় না। আর প্রকৃতি, প্রকৃতির ক্ষেত্রে এই উষ্ণতা এবং গভীরতার যে দুটি পয়েন্ট আলোচনা করেছিলাম সেই একই কথায় আবার আসবো। অর্থাৎ সমুদ্র স্রোত অন্তঃস্রোত এবং বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়। অর্থাৎ অন্তঃস্রোত কোন স্রোতটা? শীতল স্রোত, অর্থাৎ ভারী। সমুদ্রের এই শীতল স্রোতটি অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়, আর পৃষ্ঠ স্রোত রূপে প্রবাহিত হয় উষ্ণ স্রোত। তাহলে আমরা সমুদ্র স্রোতের এই শব্দসূত্র যে তৈরি করলাম, এর মধ্যে সমুদ্র স্রোতের কয়েকটি বিশেষ ধারণা আমরা পেলাম। এরপরে আমরা মূল অংশে আসবো। আজকে সমুদ্র স্রোত সৃষ্টির
তাহলে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো এরপর বিশ্লেষণ করা যাবে। সমুদ্র স্রোত সৃষ্টির জন্য অধিকাংশই সমুদ্র গবেষকরা বলছেন যে নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির জন্য প্রধানত দায়ী। তো নিয়ত বায়ু প্রবাহ কি? নিয়ত বায়ু প্রবাহ হল বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যখন বায়ু নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, সেই বায়ু প্রবাহ হল নিয়ত বায়ু প্রবাহ। তাহলে এই নিয়ত বায়ু প্রবাহ তিন ধরনের নিয়ত বায়ু প্রবাহ রয়েছে: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আয়ন বায়ু 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রিয়াশীল, অর্থাৎ যে সমস্ত সমুদ্রের অংশে আয়ন বায়ু অধ্যুষিত অঞ্চল, অর্থাৎ 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, সেই অংশে বায়ু প্রবাহের ক্ষেত্রে বায়ু প্রবাহ আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়, সেখানে সমুদ্র স্রোত আয়ন বায়ু দ্বারা আয়ন বায়ু প্রভাব সৃষ্টি করে। অর্থাৎ আয়ন বায়ু উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রয়েছে। এই অঞ্চলে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। তাহলে দেখলাম যে আয়ন বায়ু অধ্যুষিত অঞ্চলে সমুদ্রের অংশে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। আবার পশ্চিমা বায়ু অর্থাৎ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, অর্থাৎ আরো এই অংশের মধ্যে দিয়ে, আরো 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, এই অংশের মধ্য দিয়ে, যেখানে পশ্চিমা বায়ু অধ্যুষিত অঞ্চল রয়েছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটো অংশে, সেখানে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ এর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। আবার 60 থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মেরু বায়ু প্রবাহিত হয়। সেই মেরু বায়ু উত্তর পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ পূর্ব মেরু বায়ু প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। অর্থাৎ মেরু অংশে যে মেরু বায়ু প্রভাব, যেখানে মধ্যাংশীয় অঞ্চল অর্থাৎ 30 থেকে 60 ডিগ্রি অংশে পশ্চিমা বায়ু প্রভাব রয়েছে, সেখানে পশ্চিম থেকে পূর্ব দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে। আয়ন বায়ু অধ্যুষিত অঞ্চলে 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যেখানে সমুদ্র স্রোত প্রবাহিত হয়, সেখানে পূর্ব থেকে পশ্চিম দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। তাহলে এই মূল নিয়ত বায়ু প্রবাহ। এছাড়াও ব্যতিক্রমণীয় ঘটনা কিছু ঘটে, যেমন ভারত মহাসাগরের ক্ষেত্রে আর মৌসুমী বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। এটা একটি ব্যতিক্রমণীয় ঘটনা। তারপর পৃথিবীর আবর্তন গতি। আমরা পৃথিবীর আবর্তন গতি সম্পর্কে ধারণা নবম শ্রেণীর ক্লাসে পেয়েছি। পৃথিবীর আবর্তন গতির কারণে একটা দিক বিক্ষেপক বল সৃষ্টি হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স। সেই দিক বিক্ষেপক বলের প্রভাবে সমুদ্র স্রোত তথা প্রবহমান বস্তুগুলি বায়ু প্রবাহ সোজাসুজিভাবে প্রবাহিত হয় উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেগে প্রবাহিত হয়। সমুদ্র স্রোত এক্ষেত্রে এই আবর্তন গতির জনিত কারণে যে কেন্দ্রাতিক বল, এই কেন্দ্রাতিক বলের প্রভাবেও সমুদ্র স্রোতেরও এরকম অবস্থা হয়। উত্তর গোলার্ধে, এটা উত্তর গোলার্ধ, এই উত্তর গোলার্ধের দেখো ডান দিকে প্রবাহিত হচ্ছে সমুদ্র স্রোত, ডান দিকে বেঁকে প্রবাহিত হয়েছে। এখানে একটি জায়ক তৈরি করেছে, চক্রাকার ঘূর্ণাবর্ত তৈরি করেছে, চক্রগতি তৈরি করেছে। তাহলে আমরা অনেক সময় এই কথা বলি যে ফেরেলের সূত্র অনুসারে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। কথাটা একটু ভুল। ফেরেল এই সূত্রটা অর্থাৎ প্রকৃতির এই নিয়মটা প্রথম পর্যবেক্ষণ করেছে। তাই আমরা এক্ষেত্রে বলতে পারি যে এই প্রাকৃতিক নিয়মটি প্রভাবে অর্থাৎ
বিক্ষেপণ বলের জন্য এরকম ঘটনা ঘটে, এটি পর্যবেক্ষণ করেছেন ফের। এইভাবে কথাটা উল্লেখ করতে পারে। তাহলে পৃথিবীর আবর্তন গতিজনিত কারণে প্রথম এই বলটিকে আবিষ্কার করলেন কোরিওলিস। 1835 সালে এই দিকবিক্ষেপক বল অর্থাৎ পেন্ডুলাম যে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটাকে তিনি পর্যবেক্ষণ করলেন এবং পরবর্তীকালে ফের আরো পরিষ্কারভাবে জানালেন যেটা উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেগে প্রবাহিত হয়। তাহলে এই আবর্তন গতির প্রভাবে আমরা এরকম একটা গতি দেখতে পাচ্ছি, চক্রগতিও সৃষ্টি হয়েছে এবং দক্ষিণ গোলার্ধের ঠিক এরকম বিপরীত দিকেও একটা গতি আমরা লক্ষ্য করছি। এরপরে আসছে সমুদ্র জলের লবণতা। সমুদ্র জলের লবণতা সবসময় সমান নয়। সমুদ্র জলের অনেক ধরনের লবণ আছে, 47 প্রকারের লবণ পাওয়া যায়। তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলো উল্লেখযোগ্য লবণ। সমুদ্র জলের গড় লবণতা 29 সহস্রাংশ, শতাংশ নয়, সহস্রাংশ। শতাংশের এই পাশে আরেকটা শূন্য দেওয়া আছে, অর্থাৎ 35 অর্থাৎ 1000 গ্রাম লবণে বা 1 কিলোগ্রাম লবণে 35 গ্রাম লবণ আছে। আমরা শতাংশের নিরিখে করলে এটা 3.5%। তাহলে সমুদ্র জলের গড় লবণতা 35 শতাংশ, কিন্তু এই লবণতা সমস্ত জায়গায় সমান হয় না। এই লবণতা তারতম্য লক্ষ্য করা যায়, অর্থাৎ পার্থক্য লক্ষ্য করা যায়। এর কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে, অর্থাৎ যে সমস্ত স্থানে লবণ বেশি রয়েছে সেই লবণ কম লবণতাযুক্ত স্থানগুলির দিকে প্রবাহিত হয়। তাহলে এই সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে লবণতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে অন্তঃস্রোত সৃষ্টিতে এই লবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আরেকটা এখানে কারণ সমুদ্র জলের উষ্ণতা, এটাও সব জায়গায় সমান হয় না। এই উষ্ণতার পার্থক্যের জন্য বেশি উষ্ণতাযুক্ত জল আর কম উষ্ণতাযুক্ত জলের দিকে গতি নেয়, অর্থাৎ বেশি উষ্ণ জল আর পৃষ্ঠস্রোত দিকে প্রবাহিত হয় এবং কম উষ্ণ জল অর্থাৎ ভারী জল অন্তঃস্রোত দিকে প্রবাহিত হয়। এই কথা আমরা আগে বলেছি, অর্থাৎ যখন আমরা সমুদ্র স্রোতের সপ্ত সূত্র বললাম তখন এই পয়েন্টগুলো আলোচিত হয়েছে। তাহলে সমুদ্র জলের লবণতা এবং সমুদ্র জলের উষ্ণতা মূলত অন্তঃস্রোতগুলোর ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যা সমুদ্র স্রোতের দিককে পরিবর্তিত করতে সহযোগিতা করে, অর্থাৎ আরো যে শাখা স্রোতগুলি রয়েছে সেগুলো সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা পালন করে। এটা হলো মহাদেশ সমূহের অবস্থান এবং আকৃতি। এটাই আমরা শুরুতে স্বাভাবিকভাবে প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতের একটি চিত্র আঁকার চেষ্টা করেছি। এখানে নট টু স্কেল অর্থাৎ স্কেল অনুসারে এটা আঁকা হয়নি যদিও। এখানে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে এই যে কুমেরু স্রোত প্রবাহিত হচ্ছে, এখানে এই স্রোতটা বাধাপ্রাপ্ত হয়ে উত্তরমুখী হয়েছে, অর্থাৎ পেরু এবং চিলি উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে, যা হাম্বোল্ট স্রোত নামে পরিচিত। অর্থাৎ তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে মহাদেশগুলোর অবস্থানের কারণে তার স্রোতের যে আকৃতিগত একটা পরিবর্তন করছে এবং বিভিন্ন শাখা স্রোত সৃষ্টির ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করছে। তাহলে এই হলো সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ বলা যেতে পারে। তাহলে মূল কারণগুলো আরেকবার বলে নিই: নিয়ত বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন গতি, সমুদ্র জলের লবণতা, সমুদ্র জলের উষ্ণতা এবং মহাদেশ সমূহের অবস্থান ও আকৃতি। এছাড়া অন্যান্য কতগুলো কারণকে আমি চিহ্নিত করতে পারি, সেগুলো আমরা পরীক্ষার খাতায় লিখতে হবে আমাদেরকে। বরফের গলন, অর্থাৎ মেরু অঞ্চলে যে বরফ রয়েছে সেই বরফ যদি গলে যায় তাহলে দুটো ঘটনা ঘটবে। অর্থাৎ কিরকম ঘটনা ঘটতে দেখা যাবে? বেশি বরফের জল গলে গিয়ে সমুদ্রের বিভিন্ন দিকে প্রবাহিত হবে, সেখানে স্রোত সৃষ্টিতে ভূমিকা পালন করবে। আবার লবণতা এবং ঘনত্বের
ক্ষেত্রে একটা পার্থক্য তৈরি করবে, সেক্ষেত্রে সমুদ্র স্রোত সৃষ্টিতে ভূমিকা পালন করবে। এছাড়া সমুদ্র শৈলশিলার উপস্থিতি, সামুদ্রিক শৈলশিলা অর্থাৎ আমাদের স্থলভাগীয় মালভূমির মতোই যে শৈলশিলা রয়েছে সমুদ্রের অংশে, সেই শৈলশিলার কারণে বাধাপ্রাপ্ত হয়ে সমুদ্রের শাখা স্রোত সৃষ্টিতে বা সমুদ্রের আকৃতিগত পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। এছাড়া বাষ্পীভবন এবং অভিকর্ষজ বল সমুদ্র স্রোত সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা সমুদ্র স্রোত সৃষ্টি একটা কারণগুলোকে কতগুলো পয়েন্টে বিভক্ত করে এর আলোচনা আমরা করতে পারি। এটা এই বছর অর্থাৎ সামনে 2021 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই এক্ষেত্রে আমরা এই ক্লাসে এই বিষয়টিকে চয়ন করেছি। এরপর সমুদ্র স্রোতের আরো দু একটি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করব। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করলাম। সংশ্লিষ্ট আরো বিষয়বস্তু সম্পর্কে পরে আলোচনা হবে। আজকের পাঠ আপাতত এখানেই শেষ। আমরা সবাই এখন এক বিশ্বের কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমরাও গৃহবন্দী। আমরা প্রথমে শুরু করেছিলাম নবকুমার অর্থাৎ নব্য যুবকের কথা নিয়ে। তার সহযাত্রী সহ যে নৌকো উচ্ছটিকায় দিক কষ্ট হয়েছিল, আবার সেই কুয়াশা সরে যাওয়ার পরে সেই নৌকো ঠিক রসুলপুরের মোহনায় চলে এলো, অর্থাৎ তারা আবার নতুন সূর্য দেখতে পেল। সেখানে ছিল নবকুমারের আশ্বাস। এইরকম সময়ে আমাদেরকে আশ্বাস যোগাচ্ছে বিভিন্ন নিয়ামক শক্তি এবং সভ্যতার চিকিৎসক, যারা মানুষের প্রাণকে বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে। তাই এখান থেকে আমরা ছোট্ট একটি মেসেজ দিতে চাই, ভয় নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলে আমি আজকে ক্লাস শেষ করব। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজে কর জয়।